যে কোনো দিন গ্রেপ্তার হতে পারেন, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। আমি বলছি এটা এটা ক্যামেরায় আপনারা নথিবদ্ধ রাখুন, আপনি এই ভিডিও রেখে দিন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার ওয়ার্ডে দাঁড়ায়, হারবে হারবে হারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই কলকাতা শহরের একটি ওয়ার্ডে দাঁড়িয়ে জেতার। দেখুন, আমি এই দলটার সম্পর্কে এই মন্তব্য কেন করেছিলাম তার একটা কারণ আছে। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের তাদের অস্তিত্ব টিকে থাকে তাদের বাইন্ডিং ফ্যাক্টরের উপর। বিজেপি তার একটা বাইন্ডিং ফ্যাক্টর আছে, সিপিআইএম তার একটা বাইন্ডিং ফ্যাক্টর আছে, কংগ্রেস তার একটা বাইন্ডিং ফ্যাক্টর আছে, যে কোনো রাজনৈতিক দলের একটা বাইন্ডিং ফ্যাক্টর আছে। আচ্ছা বলুন তো, তৃণমূল কংগ্রেসের বাইন্ডিং ফ্যাক্টর কি? ক্ষমতায় থেকে টাকা তোলা, এটা হচ্ছে তার বাইন্ডিং ফ্যাক্টর। দেখুন, ক্ষমতায় না থাকলে টাকা তুলতে পারবে না স্বাভাবিকভাবেই, ফলে দলটাও থাকবে না। এই কারণেই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটির অস্তিত্ব থাকবে না, এবং 4 তারিখ বিকেল 4টের সময় ওর অস্তিত্ব থাকবে না বলে দিয়েছিলাম, সেটাই হয়ে গেছে। দেখুন আমার হাতে, এই দেখুন, নির্বাচনে অংশগ্রহণ করা, ভোট দিয়েছি, কালির দাগ। কালির দাগ উঠে যাওয়ার আগেই দলটা উঠে গেল। কেন উঠে গেল? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাদের এনে জুটিয়েছিলেন? বিরাট রাজনৈতিক নেত্রী, বিরাট নেত্রী, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, বিরাট নেতা দেব। দেখুন, এরা ভালো অভিনেতা হতে পারেন, কেউ ভালো অভিনেত্রী হতে পারেন, কিন্তু এদের রাজনৈতিক অস্তিত্ব ছিল আদৌ? এদের কোনো রাজনৈতিক ভিত্তিভূমি রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতেন? দুটো কারণ। এক, ওনার রাজনৈতিক কর্তৃত্ব সম্পর্কে কেউ প্রশ্ন করবে না। তৃতীয়, ওনার ধরুন যে পদে ওদের দিচ্ছে, যে এমএলএ সিটে বা এমপি সিটে, সেখানে তো তৃণমূল কংগ্রেসের মানে টাকা তোলার জন্য দাবিদার অনেক। তার থেকে একটা বাইরে থেকে একজনকে নিয়ে এসে ওখানে পুট করে দাও, তাহলে কোনো মারামারি হবে না। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এসব দেব, সায়নী, রচনা, মিমি, নুসরত এসব খুঁজে বেড়াতো। মানে টলিউডে তো নায়িকা মানে অভিনেত্রী অভিনেতা কম, নেতা নেত্রী বেশি। এটা তো হয়ে গেছিল, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের লোকজনকে নিয়ে এসে রাজনীতিটাকে ডাইলুট করা হয়েছে। রাজনীতি একটা সিরিয়াস বিষয়। এখানে তো ওরকম এই এলো, চলো 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স করে দিল কেউ, কেউ মনে হলো ঠিক আছে, কোথা থেকে ওই একটা গান করে দিল, নবী এলো বলে একটা গান করে দিল, তাতেই মানে এমপির কাজ শেষ হয়ে গেল, তা তো নয়। সিরিয়াস বিষয় রাজনীতি। এই রাজনীতিটাকে এই হাসির জায়গায় নিয়ে গেছিলেন, এই খেলো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে ওনার দলে কিন্তু যদি সিরিয়াস রাজনৈতিক নেতা নেত্রীদের নেন, তাহলে ওর রাজনৈতিক কর্তৃত্ব থাকবে না। এরকম পাগলের মতো ডিসিশন নেবে, ওকে কে মানবে? না, আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসির দড়িতে ঝুলে যাব, রীতিমতো শহীদ ক্ষুদিরামের মতো, একদম বাঘের বাচ্চা, তিনি কাউকে ডরান নাই বলেছিলেন। এইসব ইডি সিবিআই তো কি, সিআইডি কোনো ব্যাপার না। আজকে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির প্রশ্নে মানে বারংবার হাজিরা এড়ালেন। আজকে চলে যাচ্ছেন, দলের অনুগামীরা ভিড় করছে সেখানটাতে দাঁড়িয়ে, তারা বলছেন মিষ্টি খাচ্ছি খুব আনন্দে। আপনার কি বক্তব্য? ফিরদৌস দা একাধিক মামলা শুনুন থেকে বলে এসছি, দেখুন, প্রাথমিক, নবম দশম, একাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক মামলায় সিবিআইডি করিয়েছি তো আদালতে লড়ে। এই মামলাগুলোতে যা দেখেছি, তাতে তাদের কি ভূমিকা ছিল, এই যে লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে তাদের কি ভূমিকা ছিল দেখেছি। আমি তো মনে করি তো কম হচ্ছে, অ্যাকচুয়ালি খুব হালকা ফুলকা কেসে এদের ডাকছে। আমি তো মনে করি এদের বিরুদ্ধে সিরিয়াস সিরিয়াস সব অভিযোগ, সেই সিরিয়াস সিরিয়াস মামলাগুলোই তাদের ডাকতে হবে, তাদের সেখানে তদন্তের আওতাধীন করতে হবে, তারপর সেই তদন্ত শেষ করে তাদের সব জেল যাত্রা ঘটাতে হবে। শুধু তাই না, সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে টাকাগুলো নিয়েছে এগুলো কাদের টাকা? সব জনগণের টাকা। জনগণের টাকা জনগণের কাছে আবার ফিরিয়ে দিতে হবে। কিভাবে ফেরাবেন? এদের সব বিভিন্ন জায়গায় সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করে, বাড়িতে লিফট লাগিয়েছে, ঝাড়বাতি লাগিয়েছে, সে সমস্ত সব বাজারে আবার বিক্রি করে দিয়ে তারপরে সেই টাকাটা জনগণের হাতে ফেরাতে হবে। জনগণের টাকা ছাড়া যাবে না, কারণ এরা সমস্ত সম্পদ বানিয়েছে জনগণের টাকা লুট করে। আমি বলবো আজকে কি গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যত কি ল্যাজে গবরে হবেন আজকে? এখন আমি মনে করি তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা যে কোনো দিন গ্রেপ্তার হতে পারেন, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। একটা মামলা তো নেই, আপনি কেন ভাবছেন একটা মামলা? আপনি কেন ভাবছেন একটা মামলা? রক্ষা কবচ একটা মামলায় পেতে পারেন, আরো 10টা মামলা আছে, অনেকজনের আরো 100টা মামলা আছে। ফলে
দেখুন, স্বাভাবিক যদি ঠিকঠাক করা হয়, দেখুন একটা ভাবুন তো, এই যে ধরুন সই কাণ্ডে, আচ্ছা কি প্রয়োজন ছিল এসব করার? আপনি বলছেন আমার দুয়ারে সিআইটি, মমতা ব্যানার্জির দুয়ারে সিআইটি, কেন যাবেন না বলুন তো? সেন্ট্রাল অফিসের অ্যাড্রেস কি? 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আপনি মিটিংটা বসালেন, দিয়ে সেখানের মিটিং রেজুলেশন বুকস অ্যানেক্স করে আপনি বলছেন বিরোধী দলনেতা চুজ করা হয়ে গেছে। তারপর তৃণমূলেরই দুজন এমএলএ বলছেন না, ওই মিটিং খাতা সেখানে সই জাল আছে। তারাই বলছে সিআইডি তদন্ত করার জন্য সেখানে পৌঁছানো, তো কোথায় পৌঁছবে? সেখানে গিয়ে অরিজিনাল মিটিং রেজুলেশন বুকটা দিচ্ছেন না কেন? আমি একটা মামলা করেছিলাম আব্দুল হামিদ, মাদ্রাসা সার্ভিস কমিশনের। মানে কি হয়, সাধারণত লোককে, মানে যারা অযোগ্য তাকে যোগ্য বানানোর জন্য ওই ঠিক ঠিক জায়গায় ওএমআর গুলোতে এনসার্কেল করা হয়। কোশ্চেন বুকলেট সিরিজে এক্সট্রা এনসার্কেল করে একজন যোগ্য ছেলেকে অযোগ্য বানিয়েছিল। তিনি অ্যান্সার দিয়েছিলেন একটা সিরিজের, অন্য অন্য আর একটা সিরিজকে গোল করে দিয়েছিলেন অন্য কালিতে। আমি সেটা আদালতে চ্যালেঞ্জ করেছিলাম, আদালত সেটা সিএফএসএল এ পাঠিয়েছিল। তারপরে সিএফএসএল থেকে রিপোর্ট এসেছে যে না, যেটা অন্য দ্বিতীয় যে এনসার্কেলটা ওটা অন্য পেনের কালিতে, ফলে ওটা সঠিক নয়। আদালত তাকে পাস ডিক্লেয়ার করেন। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি যেটা করেছেন, এই অভ্যাস তো মমতা বন্দ্যোপাধ্যায়দের দলের অনেকদিন আগে থেকেই, ফলে সেটা করেছেন। এইগুলো তো ছোটখাটো মামলা, এই অনেক বড় বড় মামলা আছে, সেগুলোতে গ্রেপ্তার করতে হবে। চুরি, কয়লা থেকে চাকরি, গরু থেকে আবগারি, আজীবন গারদে কাটবে কি ভাই? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বেশিরভাগ লোকজনেরই মানে আজীবন জেলে থাকে, এক জীবনে শেষ হবে না যে মানে এই যা করেছে, যা যা অপরাধ করেছে, এক জীবন কেন কয়েক জীবন লাগবে ওদের, কিন্তু যে কোনো কারণেই হোক তারা ছাড় পেয়ে যাচ্ছেন, যেটা কোনোভাবেই কাম্য না। বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে, সেটা প্রচার হোক কিংবা জনসংযোগ, সবসময় এই ব্যাপারটা সামনে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় একদম মানে দেখা যাচ্ছে যে হি ওয়াজ কিপিং হিজ স্কুল। আজকে তো দেখা গেল ভয়ের চোটে একদম ঘেমে নিয়ে একাকার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখটা কেমন শুকিয়ে গেল। কি বলবেন, সেই বডি ল্যাঙ্গুয়েজ গেল? দেখুন, আমি অনেকদিন আগে থেকেই বলেছিলাম, আমি এই ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলাম, আমার মনে আছে সেই ইন্টারভিউর কথা, যে যদি পুলিশ ছাড়া একটা পায়রা চলতে পারে, আজকে বুঝতে পারছেন, আজকে ভয়ে বলছেন পুলিশ দাও। এই যে এই তৃণমূলের বিরুদ্ধে এত মামলা করেছে, দেখেছেন আমার চেম্বারে এসে কি নোংরামি করেছে। পুলিশ এসে এখানে বসতে চেয়েছিলাম, বললাম না হবে, নিচে বসুন। পুলিশ দিয়ে রাজনীতি হয় না, বুকে পাটা না থাকলে রাজনীতি হয় না। আর পুলিশ যখন ক্ষমতায় ছিলেন, পুলিশ দিয়ে যেহেতু রাজনীতিতে হাতে খড়ি, বলে পুলিশ ছাড়া এক পা চলতে পারবেন না। এতে রাজনীতির হাতে খড়ি তো পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে। প্রশাসন পিসির হাতে, ভাইপো বড় নেতা। ওরকম পিসি থাকলে যে কোনো ভাইপোই নেতা হয়ে যাবে, প্রত্যেকে বড় নেতা হয়ে যাবে। কিন্তু সেটা তো আর বিষয় না। আপনাকে রাজনীতি প্রমাণ করতে হবে, বিরোধী রাজনীতিতে টিকে আপনি কত বড় রাজনৈতিক নেতা। আজকে ক্ষমতা নেই, পুলিশ ছাড়া ছ পা চলার, একদিন গেলেন, গিয়ে ঢিল খেয়ে, ডিম খেয়ে, কলা খেয়ে চলে এলেন। এখন তো লোকে বলছে তৃণমূলকে পুষ্টিকর খাবার দেবে। লোকে তৃণমূলকে এখন পুষ্টিকর খাবার দিচ্ছে, ডিম আর কলা দিচ্ছে, সঙ্গে টমেটো দিচ্ছে, জুস বানিয়ে খাবে। ওটা বেসিক্যালি ও শুদ্ধ হয়ে যাবে। আমি বলবো, দিল্লির বাপ এলেও বাঁচাতে পারবে না বলে চরম ডায়লগ দিয়েছিলেন ভাইপো। সেই ভাইপোরকে ডিজে বাজিয়ে দিল। এখন দিল্লি গিয়ে বাঁচতে চাইছেন, তখন বলেছিলেন দিল্লি থেকে বাপ এলেও বাঁচাতে পারবে না, এখন দিল্লি গিয়ে বাঁচতে চাইছেন, দিল্লির বাপেদের কাছে পায়ে ধরে বেড়াচ্ছেন। এখন দিল্লির বাপেদের পায়ে ধরে বেড়াচ্ছেন, বুঝতে পারছেন, দিল্লির বাপ এলে যে বাপদের কথাই বলেছিলেন, এখন সেই বাপদেরই পায়ে ধরে বেড়াচ্ছেন, কিন্তু পা ধরতে দিচ্ছেন না। এখন বাপ চাচা যার পায়ে পারছেন তার পায়ে পড়ে যাচ্ছেন, চাচা খালা যার পায়ে পারছেন পড়ে যাচ্ছেন, কোনো লাভ হবে না। তো ও পচা আলু কে নেবে? যে নেবে সেই দলটা পচে যাবে। না, আমি বলবো মানে রীতিমতো সিআইডি কে ডিজে বাজিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই ডিজে বাজাবে। আর রাজনৈতিক ডিজে ডিজে তো সুর তো এখনো শুরুই হয়নি। এর তো দেখুন ডিম মারছে, এ তো ফুলের গায়ে মোচ্ছা যাচ্ছে, দুটো ডিম খেয়ে মোচ্ছা যাচ্ছে। আরে লোকে কত বোম খেয়ে, গুলি খেয়ে রাজনীতি করেছে, এ তো ডিম খেয়ে রাজনীতি করছে। এ তো ভালো জিনিস, প্রোটিন হবে এতে।
ওটা ডিম কলা পাচ্ছে না তো ভালো জিনিস। লোকে রাজনীতি করেছে, বিরোধী রাজনীতি করেছে বোম খেয়ে, গুলি খেয়ে। বলছেন এই মানুষই একটা সময় বলবে, ইন্দিরা গান্ধীর সময় যেরকম বলেছিল আধি রোটি খানা হে ইন্দিরা কো লানা হে, সেরকমই বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার চাই। এটা এরকম হতে পারে না। দেখুন, রাজনীতি তো ক্ষমতায় থেকে শুরু করেছেন, নিশ্চিতভাবেই রাজনীতি করুন, 10 বছর, 15 বছর, 20 বছর বিরোধী রাজনীতি করুন, লড়ুন। দেখুন, মমতা ব্যানার্জি লড়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করেছেন, তার লড়াইকে দেখুন, আপনি মানুন না মানুন, তার লড়াইকে অনেকে হয়তো স্বীকৃতিও দিয়েছে, সেই জন্য তো তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পরে তিনি যা রূপ দেখিয়েছেন, বাবা রে বাবা, ওর হাত থেকে মানে লোকে চাইছে চা। এবারে ভোটের কি ছিল, এবারে ভোটের ফান্ডাটাই ছিল এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যাক যে আসে আসুক বাবা, এইটা যাক, এই পচা তৃণমূল যাক, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল যাক। লোকে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে ভোট দিয়েছে, যে যেখানে বুঝেছেন যে একে ভোট দিলে জিতবে, সে সেখানে ভোট মেরেছে। তুই বাবা আগে বিদায় হো। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চাইছে না, এই তৃণমূলকে কেউ চাইছে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের দ্বারা প্রতারিত হয়নি এরকম মানুষ পাবে না গোটা পশ্চিমবঙ্গে। একেবারে চিট ফান্ড থেকে শুরু করে চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, তিরপল চুরি, বালতি চুরি, এখন তো দেখছেন সাদা থান তাও চুরি, মানে সাদা থান তাও ছাড়েনি। রাজনৈতিক মহলে যে জল্পনা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কংগ্রেসে যোগ দেওয়া ছাড়া আর কোনো বাস্তবসম্মত পথ নেই, আপনি কি এই মূল্যায়নের সঙ্গে একমত? দেখুন, কংগ্রেসের সব থেকে বেশি ক্ষতি করেছে এই রাজ্যে কে, কোন ব্যক্তি? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 1998 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, কংগ্রেসের ক্ষতি হলো। আচ্ছা, তারপরে তিনি যখন দেখলেন যে কংগ্রেস ছাড়া তার ক্ষমতায় আসা সম্ভব নয়, আবার কংগ্রেসের হাত ধরলেন, কংগ্রেসকে ইউজ করলেন, কেন্দ্রে থাকা কংগ্রেসকে ইউজ করলেন, দিয়ে ক্ষমতায় এলেন। তারপরে সেই কংগ্রেসের পিছনেই আবার লাথ মারলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সেই কংগ্রেসকে ভাঙিয়ে আবার সব তৃণমূল কংগ্রেস করলেন। মমতা কাউকে কেস দিয়ে, কাউকে ভয় দেখিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি ক্ষতি কংগ্রেসের কে করেছে? অন্য কেউ, কোনো ব্যক্তি না। এবং সেই কংগ্রেস এখন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি নেবেন না সেটা কংগ্রেসের নিজস্ব বিষয়। কিন্তু আমি মনে করি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস নেয়, তাহলে কংগ্রেসের যেটুকু লাভ হওয়ার বিষয় ছিল সেটা তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। এমনি দেখুন, কর্মীরা মালদা মুর্শিদাবাদের সাধারণ কর্মীরা তারা কোথায় যাবেন? তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা তারা কোথায় যাবেন? কংগ্রেসেই যাবেন। কিন্তু যদি আপনি এইসব পচা এইসব পচা তৃণমূল নেতাদের নেন, তাহলে ভাবমূর্তি ভালো হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে নেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেন, অন্য পচা তৃণমূল গুলোকে নেন। ক্ষমতায় থেকে সব থেকে বেশি ক্ষতি করেছে মানুষের। কংগ্রেস সম্পর্কে মানুষের বিতৃষ্ণা আবার তৈরি হবে। এইসব পচা জিনিসকে কেউ নেই, পচা আলু ছুঁড়ে ফেলে দেবে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন সহজভাবে মেনে নেবে, নাকি প্রবল মানে একটা অভ্যন্তরীণ বিরোধ তৈরি? আমি আমি একেবারে নাম ধরেই বলছি, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে আসেন, আমার যতদূর ধারণা, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে আব্দুল মান্নান, তারা মেনে নেবেন। মমতা বিরোধী যে অংশটি, যারা জানেন বুঝেন, যারা সত্যি সত্যি, আজকে বলুন তো যে অধীর রঞ্জন চৌধুরী কেন হেরেছে? অধীর রঞ্জন চৌধুরী হারুক, এটা কোনো সিপিএম চেয়েছে? কোনো বামপন্থী মানুষ চেয়েছে? ইভেন আমি মনে করি বিজেপির একটা বড় অংশই চাইনি যে অধীর রঞ্জন চৌধুরী হারুক। মমতা ব্যানার্জি হারিয়েছে, সেই মমতা ব্যানার্জিকে মেনে নেবে? যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মালদা মুর্শিদাবাদের সব থেকে বেশি ক্ষতি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানে যে পরিমাণ ক্ষতি কংগ্রেসের হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে পরিমাণ ক্ষতি ধর্মনিরপেক্ষ রাজনীতির হয়েছে, সেটা অন্য কোনো ব্যক্তির জন্য হয়নি পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে এই রাজ্যে ধর্মনিরপেক্ষ রাজনীতিকে উঠিয়ে দেওয়ার মূল হাতিয়ার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মনে করি যে এই রাজ্যে ধর্মনিরপেক্ষ রাজনীতির পিঠে, বুকে, মানে সব জায়গায় ছুরিকাঘাত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি কোনো ধর্মনিরপেক্ষ শক্তি যদি রাজনীতি করেন, সেই রাজনৈতিক শক্তি ডুবে যেতে বাধ্য। যে নেত্রী একটা সময় আপনি যেমনটা বললেন 1998 সালে তিনি কংগ্রেস থেকে স্প্লিট হয়ে নিজস্ব দল গঠন করলেন, তাকে আবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে বসানো হলে কর্মীদের কাছে ঠিক বার্তাটা কি যাবে? ভুল বার্তা যাবে, ভুল বার্তা যাবে। যে মমতা ব্যানার্জি তৃণমূল স্তরের যে কংগ্রেস কর্মী,
মানে তৃণমূল স্তরের, মানে আমি বলছি নিচু স্তরে যে কর্মী, তাদেরকে এই তৃণমূলরাই তো মেরেছে, তৃণমূল কংগ্রেস মেরে তাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। তারা ভুলে যাবে এই 15 বছর ক্ষমতায় ছিলেন তখন কংগ্রেসের উপরে কি অত্যাচার করেছেন? তারা ভুলে যাবে? একটার পর একটা কংগ্রেস কর্মীকে খুন করেছেন, তারা ভুলে যাবে? আমার মনে হয় না তারা ভুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দেন, তাহলে পশ্চিমবঙ্গ কংগ্রেসের পুরনো নেতৃত্বের ভবিষ্যৎ কি হবে বলে আপনি? কংগ্রেসের মানে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিলে কংগ্রেসের মানে পশ্চিমবঙ্গে কংগ্রেসের আবার নতুন করে, আপনি মানুন বা না মানুন, শক্তি বৃদ্ধি হচ্ছিল। বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলে শক্তি বৃদ্ধি হয়েছে, সত্যি শক্তি বৃদ্ধি হয়েছে। সেটা থমকে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিলে সেটা থমকে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পচা আলু কোনো ভালো আলুর বস্তায় ঢোকাবে বলে মনে হয় না। ওকে না বিজেপি নেবে না কংগ্রেস নেবে। এবার কংগ্রেস নেবে কি নেবে না সেটা কংগ্রেসের নিজস্ব বিষয়, আমি তাদের ডিসিশন মেকার নয়। কিন্তু নিলে ক্ষতি হবে, যে পরিমাণ শক্তি বৃদ্ধি করছিল সেটা হ্রাস পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ এমন একটি অবস্থায় পৌঁছেছেন যেখানে জাতীয় রাজনীতিতে টিকে থাকার জন্য তাকে সেই কংগ্রেসে আশ্রয় নিতে হচ্ছে যাকে একসময় তিনি অপ্রাসঙ্গিক বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান হচ্ছে এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোনো পঞ্চায়েতে দাঁড়িয়ে ভোটে জিততে পারবেন না। এই যে 2-4 দিন আগে আপনারা সব খবর রটাচ্ছিলেন, এই বহরমপুর থেকে অমককে পদত্যাগ করে উনি ভোটে লড়তে পারেন, যাক একটা ওয়ার্ডে জিতবে না, যাক। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানুষের ঘৃণা জন্মেছে, হওয়া উচিত নয় কিন্তু ঘৃণা জন্মেছে, রাজনৈতিক ঘৃণা। আগামী দিনে যদি দেখা যায় যে কংগ্রেসের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন, তাহলে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের প্রতিক্রিয়াটা ঠিক কি? পশ্চিমবঙ্গ কজন, ও দুজনেই হাঁটবে আর পেছনে কেউ হাঁটবে না, দুজন হাঁটবে। আমি বললাম তো, একটা বুথে এখন জেতার মতো ক্ষমতা নেই। নিজেও মমতা ব্যানার্জিকে বলুন, ও নিজের ওয়ার্ডে, সামনে তো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ভোট আছে, নিজের ওয়ার্ডে দাঁড়িয়ে জিতুক। আমি বলছি, এটা এটা ক্যামেরায় আপনারা নথিবদ্ধ রাখুন, আপনি এই ভিডিও রেখে দিন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার ওয়ার্ডে দাঁড়ায়, হারবে হারবে হারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই কলকাতা শহরের একটি ওয়ার্ডে দাঁড়িয়ে জেতার। একদা কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান 2016 সালে ছিলেন, আর তিনি বলছেন নর্দমার জল গঙ্গাকে অপবিত্র করে দেয়, কি বলবেন? একদম তিনি, দেখুন, মান্নান সাহেব অত্যন্ত সজ্জন মানুষ, ভদ্র মানুষ, এবং মানে সকলের সঙ্গে সুসম্পর্ক রাখেন। মান্নান সাহেব, আমার গতকালও কথা হয়েছে ওনার সঙ্গে, উনি এখানেই বসছেন এসে, এবং এখানে একটি অফিসে বসেন, এবং সত্যি ভদ্রলোক মানুষ, মাস্টারমশাই মানুষ। এবং মান্নান সাহেবকে সবাই সম্মান করেন, এবং মান্নান সাহেবকে সম্মান করেন এই কারণেই যে সত্য কথাটা বলেন। অধীর চৌধুরীকেও তাই। দেখুন, এই মানে এরা তো এতদিন ধরে ফিল করেছেন মান্নান সাহেবের, আপনি বললেন তো মান্নান সাহেবকে কি করেছেন, কিভাবে অপমান করেছেন একজন মাস্টার মশাইকে, অঙ্কের মাস্টার মশাই, উনি ফেলিয়ে মেরে ওনার রীতিমতো পা ভেঙে দিয়েছে। মানে তিনি বিরোধী দলনেতা থাকা অবস্থা, মানে উনি যা যা করেছেন, এই তৃণমূল কংগ্রেস যেভাবে এই মানে কংগ্রেসের নেতা নেত্রীদের অপমান করেছেন। একসময় তো কংগ্রেসের নেতা ডক্টর মানুষ ভূঁইয়াও ছিলেন, মামলা দিয়ে তাকে, খুনের মামলার ভয়ে তিনি তৃণমূল কংগ্রেস গেলেন। এই মান্নান সাহেব, এই যে অধীর চৌধুরীকে তিনি হারানোর ব্যবস্থা করলেন। অধীর রঞ্জন চৌধুরী তো একটা ফ্যাক্টর পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বিগ ফ্যাক্টর। উনি শেষ মানে পশ্চিমবঙ্গের কংগ্রেসের বড় নেতা বলতে যা বোঝায় সেটা অধীর রঞ্জন চৌধুরী। তাকে যেভাবে হারানোর জন্য যেভাবে প্লট রচনা করেছে, অভাবনীয়। অধীর রঞ্জন চৌধুরীকে পশ্চিমবঙ্গ তথা বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত ভালোবাসেন, তাকে কেউ কোনোদিন একটা কটু কথা বলবে না। আজকে দেখুন অধীর রঞ্জন চৌধুরীকে, সেখানে যেখানে যাবেন আপনি মানুষ সম্মান করেন। কিন্তু সেই অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন, ব্যবস্থা করেছেন, আজকে সবাই গালাগালি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনে কি পশ্চিমবঙ্গের বর্তমান যে কংগ্রেস সেই নেতৃত্ব কার্যত গুরুত্বহীন হয়ে পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলে মনে হয় না। কংগ্রেস এবং তৃণমূল এক হলে পশ্চিমবঙ্গে বামেদের জন্য কি নতুন রাজনৈতিক সুযোগ তৈরি? দেখুন, সেটা সময়ের সাপেক্ষে
ঠিক হবে। সময়ই বলবে সব কথা যে আলটিমেট কি হয়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যান তাহলে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তি হিসেবে বামেদের সম্ভাবনা কতটা বাড়বে বলে আমি মনে করি ধর্মনিরপেক্ষ শক্তি তারাই আগামী দিনে বিরোধী শক্তি হবে বলে মনে করি, এবং তৃণমূল কংগ্রেস একেবারে ধর্মনিরপেক্ষ শক্তি বলে মনে করি না। শেষ প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর কিন্তু এই মুহূর্তে সবাই চাইছে। আমি একদম কিন্তু সরাসরি উত্তর নেব। সেটা হচ্ছে কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করে তাহলে কি ইন্ডিয়া জোটে বামেরা থাকবে? দেখুন সেটা নেতৃত্ব ঠিক করবেন, তবে আমার মনে হয় না যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেবেন বলে। সেটা আমি জানি না, তবে প্রদেশ কংগ্রেসের থেকে বোধহয় সম্ভবত প্রচন্ড বিরোধিতা হবে বলেই মনে হয়। বামেরা কি ইন্ডিয়া জোটে থাকবে? সেটা তো সময় প্রেক্ষিত, আগে থেকে কিভাবে বলবো, সময় প্রেক্ষিত আগে ঘটুক তারপরে।